হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের। বংবালানে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 11-এ নিউট্রিশনের ওপর সাজেশন সিরিজের ফার্স্ট যে ভিডিও, তোমরা 11-এর স্টুডেন্টরা আমাকে বলছিলে যে তোমাদের জন্য সাজেশন সিরিজ নিয়ে আসতে। আসলে এই সপ্তাহে পুজো অনেক কিছু করে কেটে গেছে সময় অনেকটাই, তো তোমাদের জন্য নিয়ে আসছি। এরপরে তোমাদের ভিডিওতে মোটামুটি 4টা ইউনিট থেকে 4টা ভিডিও আসবে, তোমরা দেখে নিও। তোমরা যদি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে চাও ডিটেলসে, আমার আগের বছরের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করা রয়েছে, দেখবে 11 সেকেন্ড সেমিস্টার নিউট্রিশন বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা যদি কেউ 12-এর স্টুডেন্ট থেকে থাকো তাদের জন্য বলছি, তোমাদের 12-এর কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি সাজেশন সিরিজ দিয়ে দিয়েছি এবং সেই পিডিএফগুলো আমার বংবালানের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা ওই সিরিজটাও দেখে নিতে পারো এবং টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারো। তোমাদের আর বেশি সময় নেই পরীক্ষাকে, এই সময়ের মধ্যে প্রস্তুতি সেরে নাও। আর 11-এর স্টুডেন্টদেরকে বলছি, তোমরা মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলো করে গেলেই অনেকটা কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে ভিডিওগুলো দেখো এই সময়। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে এই ভিডিওগুলো থেকে তোমাদের হেল্প হচ্ছে নাকি, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো আজকের যে ভিডিওটা শুরু করি। আজকে দেখো যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে পুষ্টিতে মাইক্রোমলিকিউল 1। ওই যে ইউনিটটা, ওই ইউনিটটাতে মোটামুটি 3টে চ্যাপ্টার রয়েছে। এখানে আর তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, আমি তোমাদেরকে মোটামুটি এখানে ইউনিট ওয়াইজ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো এখানে দেখো প্রথমে 2 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন রয়েছে। 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, আর 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা নিজেরা রেডি করে নিও। প্রথম প্রশ্নই রয়েছে দেখো, প্রোভিটামিন ও অ্যান্টিভিটামিনের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো একটাই পার্থক্য, দুটো পার্থক্য আমি দিয়েছি। প্রোভিটামিনের গঠন ভিটামিনের মতো হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু অ্যান্টিভিটামিনের গঠন ভিটামিনের মতোই হবে। প্রোভিটামিন থেকে ভিটামিন উৎপন্ন হয়, কিন্তু অ্যান্টিভিটামিন ভিটামিনের কাজে বাধা দেয়। তো এখানে দুটো পার্থক্য দিয়েছি, তোমরা চাইলে আরও পার্থক্য রেডি করে নিতে পারো। এখানে দেখো এর পরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, বিটট স্পট কী। এরকম যে কোনো রোগ থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে, চোখের রোগ, ফিনোডার্মা কী, জেরাপথ্যালমিয়া কী, কেরাটোম্যালেসিয়া কী, এরকম ধরনের যে কোনো প্রশ্ন দিতে পারে। আমি তোমাদের বিটট স্পট দিয়েছি। দেখো এগুলো সব ভিটামিন এর অভাবজনিত রোগ। তো এখানে ওটাই উত্তরে দিয়েছি। ভিটামিন এর অভাবে আমাদের যে চোখের মণি থাকে, মণির চারপাশে সাদা অংশে ধূসর বর্ণের উচ্চ একটা কঠিন আস্তরণ সৃষ্টি হয়, এটাকেই বলা হয় বিটট স্পট। নেক্সট দেখো দেওয়া রয়েছে রিকেট রোজারি কি। রিকেট রোজারি, তো এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে যে রিকেট রোগ হয়, সেই রিকেট রোগেরই একটা লক্ষণ রিকেট রোজারি। সেখানে কি হয় দেখো, আমাদের যে পাঁজরের হাড় রয়েছে সেই হাড়ের সন্ধিস্থলগুলোতে জপের মালার মতন গুটি গুটি মানে গুটির সৃষ্টি হয়। এই যে রোগটাকে বলা হয় রিকেট রোজারি। এরপরে চলো দেখা যাক এর পরের প্রশ্নটা রয়েছে দেখো, অ্যান্টি হেমোরেজিক ভিটামিন হচ্ছে কাকে কেন বলা হয়। অ্যান্টি হেমোরেজিক অর্থাৎ রক্তপাত বন্ধ করে যে ভিটামিন, তাকে অ্যান্টি হেমোরেজিক ভিটামিন বলে। এটা দেখো আমাদের যে ভিটামিন কে রয়েছে, যার রাসায়নিক নাম ফাইলোকুইনোন, এই ভিটামিন কে রক্তক্ষরণ বন্ধ করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে, তাই এটাকে অ্যান্টি হেমোরেজিক ভিটামিন বলা হয়। নেক্সট দেখো শুষ্ক বেরিবেরি লক্ষণগুলো। তো এই বেরিবেরি কিন্তু ভিটামিন বি1-এর অভাবে হয়, ভিটামিন বি1 বা যেটাকে থায়ামিন বলা হয়। তো এই থায়ামিনের অভাবে বেরিবেরি রোগটা হয়। কিন্তু এই বেরিবেরি রোগের 2 ধরনের দেখা যায়, একটা শুষ্ক বেরিবেরি, একটা আর্দ্র বেরিবেরি। তো এখানে শুষ্ক বেরিবেরি লক্ষণগুলো জানতে চেয়েছে। দেখো কি হয়, এখানে দেহ শীর্ণ হয়ে পড়ে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, পায়ের আঙুল ও গোড়ালিতে অসাড়তা দেখা যায়, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে পিপি ফ্যাক্টর কি। পিপি ফ্যাক্টর প্রচুর দেখবে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তো পিপি ফ্যাক্টর বলতে কি বোঝায়, ভিটামিন বি3 বা যাকে নিয়াসিন বলা হয়। তো এই যে ভিটামিনটার অভাবে কি হয়, পেলেগ্রা রোগ হয়। তো এই ভিটামিনটা কি হয়, পেলেগ্রা রোগ প্রতিরোধে সাহায্য করে। সে কারণেই এর অপর নাম কি, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা পিপি ফ্যাক্টর। এই যেহেতু ভিটামিন বি3 পেলেগ্রা রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জন্য ভিটামিন বি3 এর অপর নাম পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, যেটাকে শর্ট ফর্মে পিপি ফ্যাক্টর বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা রয়েছে 4D ডিজিজ কাকে কেন বলা হয়।
এটা দেখো দুভাবে আসে, অনেক সময় 3D ডিজিজও দেয়, অনেক সময় 4D ডিজিজও দেয়, দুটোই কিন্তু একই উত্তর হবে। তো আমি কোনখানে পার্থক্য রয়েছে সেটা তোমাদেরকে বলছি। আগে 4D ডিজিজটা বলি। তো 4D ডিজিজ দেখো উপসর্গের ভিত্তিতে পেলেগ্রা রোগটিকে 4D ডিজিজ বলা হয়। কারণ কি, পেলেগ্রা রোগে আমরা 4টে ডি লক্ষণ দেখতে পাই। এই 4টে ডি কি দেখো, ডার্মাটাইটিস বা চর্মরোগ, ডায়রিয়া বা উদরাময়, ডিমেনশিয়া বা স্মৃতিলোপ, ডেথ বা মৃত্যু। এই 4টা লক্ষণ দেখা যায় বলেই এখানে দেখো 4টেই ডি দিয়ে শুরু হচ্ছে, সেই জন্যই এটাকে কি বলা হয়, এই যে রোগটাকে পেলেগ্রা রোগে 4D ডিজিজ বলা হয়। এবার 3D ডিজিজ কেন বলা হয়? এই রোগটাকেই 3D ডিজিজ বলা হয়, সেখানে 3টে ডি থাকে। কি কি? ডার্মাটাইটিস, ডায়রিয়া আর ডিমেনশিয়া। ডেথটা থাকে না, তো সেক্ষেত্রে সেটাকে 3D ডিজিজ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেই চলো পরের প্রশ্নটা দেখে নিই, যে অ্যালোপেসিয়া কি। অ্যালোপেসিয়া দেখো ভিটামিন B5 বা প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে অনেক সময় কি হয়, অকালে দেহের বিভিন্ন অংশ থেকে চুল ঝরতে থাকে, যেমন মাথার চুল, মুখের লোম বা হাত পায়ের লোম, ভ্রুর চুল, এই সমস্ত ঝরে পড়তে থাকে। এই রোগটাকে বলা হয় অ্যালোপেসিয়া। দেখো নেক্সট রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলা হয়। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখো ফলিক অ্যাসিড বা যেটাকে ভিটামিন B9 বলা হয়, এই ভিটামিন B9-এর অভাবে যে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায় এবং লোহিত রক্তকণিকার সংখ্যাও কমে যায়, তার ফলে যে রক্তাল্পতাটা দেখা যায় সেটাকেই বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। নেক্সট দেখো রয়েছে স্পাইনা বাইফিডা কি। তো স্পাইনা বাইফিডা গর্ভবতী মহিলাদের যদি ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের অভাব হয়, সেক্ষেত্রে গর্ভে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণের নিউরাল টিউবের গঠনগত ত্রুটি দেখা যায়, মানে নিউরাল টিউবটা ঠিকঠাকভাবে গঠিত হয় না, আকৃতিটা অন্যরকম হয়ে যায়। তো এই যে শিশু নিউরাল টিউবের যে ত্রুটি, সেটাকেই বলা হয় স্পাইনা বাইফিডা। এটা একটা জন্মগত কিন্তু রোগ। নেক্সট রয়েছে দেখো পাবা কি। PABA এর ফুল ফর্ম দেখো প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। এটা ভিটামিন B কমপ্লেক্সের অন্তর্গত যে ভিটামিন B10, তার নাম PABA। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উদাহরণ দাও। তো কিছু পদার্থ রয়েছে দেখো, বা যেগুলোকে মুক্তমূলক বলা হয়, যেমন সুপার অক্সাইড, পার হাইড্রোক্সি মূলক, এইগুলো কী করে, দেহের মধ্যে অবাঞ্ছিত জারণ প্রতিরোধ করে, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। দেখো এখানে একটু আমার সংজ্ঞাটা লেখা ভুল হয়ে গেছে, যে হচ্ছে গিয়ে এখানে হবে যে সমস্ত পদার্থ এই যে মুক্তমূলকগুলো দেহের মধ্যে জারণ ঘটায়, সেই জারণকে প্রতিরোধ করতে সাহায্য করে, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এখানে কিন্তু মুক্তমূলকগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় না। এখানে যেমন দেওয়া রয়েছে যে সমস্ত মুক্তমূলক দেহের মধ্যে অবাঞ্ছিত জারণ প্রতিরোধ করে, তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এটা কিন্তু সংজ্ঞাটা একটু অন্যরকম হবে, যে সমস্ত পদার্থ মুক্তমূলকগুলোকে দেহের মধ্যে জারণ ক্রিয়া ঘটাতে দেয় না, তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। মুক্তমূলক যেমন সুপার অক্সাইড, পার হাইড্রোক্সি মূলক, এই মূলকগুলো আমাদের দেহে অবাঞ্ছিত জারণ প্রক্রিয়া ঘটায়, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, ওই মুক্তমূলকের কাজে বাধা দেয়। ঠিক আছে, তো এখানে কিন্তু একটুখানি লেখাটা আমার ভুল হয়ে গেছে, মানে তোমাদের জন্য তাড়াহুড়ো করে PDF টাইপ করতে গিয়ে এরকম হয়ে গেছে। আমি এটা যখন PDFটা দেবো তোমাদেরকে উত্তরটা ঠিক করে লিখে দেবো। তোমরা এখানে বুঝে নাও ব্যাপারটা, যে এখানে যে সমস্ত পদার্থ এই মুক্তমূলকের কাজে বাধা দান করছে, মুক্তমূলকগুলো কী কাজ করে, আমাদের দেহের মধ্যে অবাঞ্ছিত জারণ ক্রিয়াকে সম্পন্ন করে, আর সেই জারণ ক্রিয়াকে প্রতিরোধ করে যে সমস্ত পদার্থ, তাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ দেখো বিটা ক্যারোটিন, লোহা, তামা, এগুলো। নেক্সট রয়েছে দেখো দুটি ভিটামিনের নাম লেখো যারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটা ভিটামিন C হবে, ভিটামিন E হবে, বা যেটা ভিটামিন এর প্রোভিটামিন বিটা ক্যারোটিন, সেটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। নেক্সট রয়েছে দেখো দেহে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হওয়ার কারণ কি। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, পরিবেশ দূষণ, অতিরিক্ত ধূমপান, তামাকের অত্যাধিক ব্যবহার, অতিরিক্ত ব্যায়াম করা ইত্যাদি। নেক্সট দেখো দিয়েছে নিউট্রাসিউটিক্যালের সংজ্ঞা। তো নিউট্রাসিউটিক্যালের সংজ্ঞা দেখো, নিউট্রাসিউটিক্যাল হলো এমন কোনো পদার্থ যা খাদ্য বা খাদ্যের অংশবিশেষ কোনো রোগ প্রতিরোধে সক্ষম বা চিকিৎসা কাজে লাগে, এরকম ধরনের পদার্থগুলোকে নিউট্রাসিউটিক্যাল বলা হয়। যেমন দেখো লাইকোপিন একটা নিউট্রাসিউটিক্যাল। এই লাইকোপিন কিসে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়, টমেটো। এই টমেটোতে যে লাইকোপিন থাকে, এগুলো কী করে, ক্যান্সারের ঝুঁকি কমায়। তো এগুলো কিন্তু দেখো রোগ প্রতিরোধে সাহায্য করছে এবং খাদ্যের অংশ হিসাবে রয়েছে। তো এই ধরনের উপাদানগুলোকে নিউট্রাসিউটিক্যাল বলা হয়। নেক্সট দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রিবায়োটিক ও প্রোবায়োটিকের পার্থক্য। তো প্রিবায়োটিক প্রোবায়োটিকের পার্থক্য দেখো আমি একটাই দিয়েছি এখানে। প্রিবায়োটিক হলো খাদ্য উপাদান যা বৃহদন্তে উপকারী অণুজীব দ্বারা বিশ্লেষিত হয়,
আর প্রোবায়োটিক হলো জীবন্ত অণুজীব যা খাদ্যের মধ্যে থাকে। যেমন ধরো দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস থাকে, এই জীবন্ত অণুজীব কিন্তু আমাদের হজমে সাহায্য করে, সেই জন্য দই হলো একটা প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক এমন উপাদান, যেমন ধরো খাদ্যতন্তু প্রিবায়োটিকের মধ্যে পড়ে, যেগুলো আমাদের বৃহদন্তে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেইগুলোর সংখ্যা বাড়াতে সাহায্য করে। যার কারণে কী হয়, বৃহদন্তের মধ্যে যে অপাচ্য খাদ্যতন্তুকে তো আমরা হজম করতে পারি না, কিন্তু সেটা যখন আমাদের বৃহদন্ত্রে যায় সেখানে সেটাকে ভেঙে ফেলতে হয়, ভেঙে আমাদের যে বজ্রের অংশে পরিণত করতে হয়। তো সেই কাজটা যে সমস্ত ব্যাকটেরিয়া করে তাদের, বা যে সমস্ত বৃহদন্তে উপকারী অণুজীবরা করে তাদের সংখ্যা বাড়াতে সাহায্য করে এই প্রিবায়োটিক। তো নেক্সট রয়েছে দেখো কার্যকরী খাদ্য কাকে বলে। তো কার্যকরী খাদ্যের উদাহরণ দিতে বলেছে। কার্যকরী খাদ্য এটা হচ্ছে FAO এর সংজ্ঞা, আমি যেটা লিখেছি FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তো এই যে অর্গানাইজেশনের মতে যেটা হচ্ছে কার্যকরী খাদ্য বা ফাংশনাল ফুড কাকে বলা হয়। কার্যকরী খাদ্য সেই সমস্ত খাদ্য যাদের মধ্যে পরিপোষকের সঙ্গে এমন কিছু উপাদান রয়েছে যা স্বাস্থ্যের ওপর উপকারী প্রভাব বিস্তার করে। যেমন ধরো ভিটামিন, খনিজ লবণ, খাদ্যতন্তু, এগুলো সব কিন্তু ফাংশনাল ফুডের মধ্যে পড়ে। নেক্সট দেখো, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্পোর্টস মেডিসিন কাকে কেন বলা হয়। এই যে নিউট্রাসিউটিক্যাল, এটা কিন্তু অনেক সময় কী হয়, ক্রীড়াক্ষেত্রে ঔষধ হিসাবে ব্যবহৃত হয়, ক্রীড়াবিদদের কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে তাদেরকে, সেই কারণে এদেরকে স্পোর্টস মেডিসিন বলা হয়। এদের উদাহরণ দেখো রেসভেরাট্রোল, কোয়ারসেটিন, এইগুলো। তো এই 18টা তোমাদের 2 নম্বরের প্রশ্ন ছিল। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রায় পরীক্ষাতে দেয়, দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনের শ্রেণীবিভাগ করো, ফ্যাটের দ্রব্য, জলের দ্রব্য, ভিটামিনের পার্থক্য। নেক্সট রয়েছে ভিটামিন ডিটা, যদি তোমরা ভিটামিন ডি এবং ভিটামিন ডি এর যদি কার্যাবলীগুলো পড়ে রাখো সেখান থেকে এটা পেরে যাবে। অস্থির গঠন এবং বৃদ্ধিতে ভিটামিন ডি এর ভূমিকা। নেক্সট দেখো অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিসের পার্থক্য। নেক্সট রয়েছে বেরিবেরি রোগের কারণ লেখো, শুষ্ক এবং আর্দ্র বেরিবেরি রোগের পার্থক্য। নেক্সট পুষ্টিতে ভিটামিন ই এর গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন দিয়েছি, দেখো অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে লেখো, আর 2টি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের নাম ও কাজ লেখো। স্বাস্থ্য রক্ষায় ফাইটোকেমিক্যালের ভূমিকা লেখো। সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল নয়, সমস্ত ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট নয়, এটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে প্রথাগত ভারতীয় খাদ্যকে কার্যকরী খাদ্যের মর্যাদা দেওয়ার কারণগুলি লেখো। তো এই সমস্ত কোশ্চেনই কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এগুলো বারে 4 নম্বর প্রশ্ন, এগুলো বারে পরীক্ষাতে আসতে দেখা গেছে। তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এখান থেকে কিন্তু কমন প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটাই এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের কিন্তু পরপর এবার 11-এর সাজেশনগুলো আমি দিয়ে দেবো। তো আজকে টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।